হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। আমি পূর্বা ডেনমার্ক থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে সকাল সকাল আমি একটা বাংলা ব্লগ শুরু করেছি এবং আজকে দুপুরের পর অবধি এই ব্লগটা আমি কন্টিনিউ করব এবং আজকেই আমি এই ব্লগটা এডিট করে কালকে সকালবেলা পোস্ট করব। আশা করি তোমরা বুধবার আমার এই ব্লগটা দেখতে পাবে। আর আজকের ব্লগে আমি অনেক কিছু গল্প করব, কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার জব, আমি যে কাজটা আগে করতাম তার সঙ্গে আমার পড়াশোনা, এবং লাস্ট ভিডিওটাতে যেটা আমি শেয়ার করেছিলাম যে কি এক্সামে আমি ভালো রেজাল্ট করেছি, সেই গুড নিউজটা শেয়ার করেছি। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সেটা সম্পর্কে, তো সেই সম্পর্কেও আমি বলবো। আর অবশ্যই থাকবে খুব ইন্টারেস্টিং কমেন্ট রিডিং পার্ট, যেটা আমি ব্লগের একদম শেষে রেখেছি। তো তোমাদেরই কমেন্ট যেটা আমি পড়বো, তো দেখো, ওটা খুব ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখতে অবশ্যই ভুলো না। এখন আমি চলে এসেছি আমার লিভিং রুমে। এখানে আমি বসে একটুখানি রিল্যাক্স করতে খুব পছন্দ করি সকালবেলা, আর কিছুক্ষণ বসে রিল্যাক্স করে সুন্দর করে দিনটাকে শুরু করতে খুব ভালো লাগে। চাটা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু ভালো লাগছে আমার চ্যানেল দেখতে, আমার কন্টেন্ট, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ, ইট মিনস আ লট টু মি। আর অবশ্যই আমার সঙ্গে থাকো এবং আমার এই পজিটিভিটি ফ্যামিলির একটা পার্ট হয়ে যাও। তাহলে এখন চট করে এক কাপ চা বানিয়ে নিয়ে দুটো বিস্কিট নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলি, আর দেখতে থাকো আজকের ব্লগ। এই আমি চলে এসেছি আমার রান্নাঘরে। চায়ের সঙ্গে আমি ভাবলাম ব্রেকফাস্টটাও তৈরি করে নিই, কারণ খিদেও পেয়েছে খুব। আমি একটু এক্সারসাইজও করলাম এখন, এই কারণে আমার মনে হলো একটা ভালো করে সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে নিই। আজকে আমি বানাচ্ছি সুজির ছিলা, যেটা আমার খুব প্রিয় আর খুব হেলদি। এই জন্য আমি কিছুটা গাজর গ্রেট করে নিলাম। সুজির ছিলাটা তৈরি করার জন্য দেখো এখানে আমি এই বলে, যেখানে আমার গাজরটা গ্রেট করা ছিল সেখানেই 2 চামচ ময়দা আর 2 চামচ সুজি অ্যাড করেছি। আর তার সঙ্গে আমি কিছুটা অ্যাড করলাম টক দই। এবার একটু নুন মিশিয়ে নেব এতে। আর সবকিছু উপাদান মিশিয়ে নেওয়ার পর দেখো আমি তৈরি করলাম একটা স্মুথ ব্যাটার, অনেকটা উত্তাপামের ব্যাটারের মতো। আর এখানে আমি এই ননস্টিক প্যানে খুব অল্প তেল ভালো করে গ্রিস করে নিলাম। খুব বেশি তেলের একদম প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা ননস্টিক। তার মধ্যে আমি একটা ছিলা এখন তৈরি করব। একটা দিক খুব ভালো করে তৈরি করে নেওয়ার পর খুব সাবধানে আমি ছিলাটাকে উল্টে দিয়ে ওই পিঠটা ভালো করে কুক করব। আর এই আমার একটা ছিলা তৈরি হয়ে গেল। এবার ঝটপট আমি আরেকটা ছিলা তৈরি করব। সুজি ছিলা কিন্তু ব্রেকফাস্টের জন্য খুব উপকারী। তোমরা অনেকেই এটা ট্রাই করতে পারো বাড়িতে, আর আমাকে অবশ্যই জানিও যদি ট্রাই করো। আর এই আমি তৈরি করে নিচ্ছি আমার চা। চায়ের মধ্যে আমি একটা লিপটন ইয়েলো লেভেলের টি ব্যাগ দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমার তো চাই একটা বিস্কিট। তো রেডি আমার ব্রেকফাস্ট। তাহলে এই হলো আমার আজকের ব্রেকফাস্ট, দেখলেই তোমরা। সুজির ছিলা আমি খুব খেতে পছন্দ করি, সুজি বা ওটস দিয়ে। আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক হেলদি ব্রেকফাস্টের রেসিপি আছে, 5 দিনের ব্রেকফাস্টের রেসিপি, 5 দিনের ডিনারের রেসিপি। তো তোমরা সেটা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমি তোমাদের সঙ্গে যখন কথা বললাম তারপর ব্রেকফাস্ট তৈরি করতে যাওয়ার আগের ঠিক মুহূর্তে আমি কিন্তু একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর যোগা করেছি, যেটা আমার মর্নিং রুটিনের মধ্যে পড়বে। এই যোগা বা এক্সারসাইজের উপর যে মর্নিং রুটিন আছে সেটা অলরেডি আমার চ্যানেলে একটা আছে, কিন্তু আমি আবার দেব, কারণ কিছু তার মধ্যে চেঞ্জ হয়েছে যেটা আমি রিসেন্ট ফলো করছি। অবশ্যই একটা সম্পূর্ণ ভিডিও থাকবে আমার ফিটনেস আর যোগা রুটিনের ওপর, তো সেটা তোমরা দেখো। ঠিক সেই কারণে আমি একটু হেভি ব্রেকফাস্ট করি। একটা ছিলা অনেক সময় খাই আমি, যেদিন আমি পরে হয়তো খুব তাড়াতাড়ি আমার লাঞ্চ করার ব্যাপার থাকে, কিন্তু নর্মালি আমার 2টো ছিলা চাই,
কারণ আমি রেগুলার এক্সারসাইজ করি আর হাঁটা তো আমার আছেই, অ্যাক্টিভ থাকতে পছন্দ করি, এটাই আর কি। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ব্রেকফাস্টে তোমাদের যাই থাকুক না কেন, ধরো চিড়ের পোলাও খাচ্ছ কেউ, কেউ সুজির ছিলা বা কোনো পরোটা বা হোয়াট এভার যেটাই হোক, মানে এই ধরনের কোনো জিনিস যদি খাওয়ার পর, সঙ্গে তো চা একটা খাই আমরা যারা চা খেতে পছন্দ করো আমার মতো, সেই চায়ের সঙ্গে বিস্কিট তোমাদের খেতে হয় কিনা এটা আমাকে একটু বলো। কারণ এটা নিয়ে আমার বাড়িতে সবাই আমাকে খুব মজা করে যে যতই একটা হেভি ব্রেকফাস্ট থাকুক না কেন, চায়ের সঙ্গে আমার এই যে দেখো আমি নিয়ে এসেছি একটা বিস্কিট, আমার চাই চাই। মানে আমি যত কিছু দিয়ে চা খাই না কেন, চায়ের সঙ্গে ঠিক আমার একটা বিস্কিট চাই, এটা আমার আছে। আমি জানি না তোমাদের কারো এই স্বভাবটা আছে কিনা, আমাকে বললো, আমার জানতে কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন চটপট করে ব্রেকফাস্টটা করে নিই কারণ এক্সারসাইজ করার পর অসম্ভব খিদে পায়, সেই খিদেটা ঠিক বলে বোঝা। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমার আজকে ব্রেকফাস্ট, যেটা ছিল খুব টেস্টি আর সবচেয়ে বড় কথা খুব হেলদি একটা ব্রেকফাস্ট অপশন, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর সারাদিন এরকম ভালো একটা ব্রেকফাস্ট করার পর তোমরা কিন্তু খুব পজিটিভ, এনার্জেটিক আর মোটিভেটেড ফিল করবে। তাই আমার রিকোয়েস্ট, কখনো ব্রেকফাস্ট স্কিপ করবে না, অবশ্যই ব্রেকফাস্ট করবে এবং সেটাও সময় নিয়ে সুন্দর করে। তাহলে এখন আমি চটপট কিছু ঘরের কাজ করে নিই। ঘরের কাজের মধ্যে আজকে প্রথমেই যেটা করব সেটা হলো ঝটপট আমি এই শুকনো কাপড়গুলোকে ভাঁজ করে ক্লোজেটে রেখে দেব। কালকে রাতেই আমরা এগুলোকে ওয়াশ করেছি আর সারা রাত এটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, তাই এখন আমি এগুলোকে ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করার পর দেখো আমি চটপট এগুলোকে সুন্দর করে তার নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি ক্লোজেটে, তাহলে পরে আমার খুঁজে পেতে সুবিধেও হবে আর ঘরটাও অনেক টাইডি আর ক্লিন থাকবে। তাই আমি এই কাজটা চট করে সেরে, আর এই স্টাডি টেবিলটা অর্গানাইজ করাটাও আমার প্রতিদিনের একটা কাজের মধ্যে পড়ে, কারণ দুপুরে লাঞ্চের পর যখন আমি এখানে বসে কাজ করব তখন ঝকঝকে তকতকে একটা টেবিলে বসে কাজ করতে খুব ভালো লাগে, ফ্রেশ লাগে, তাই এখানে আমি এটা অর্গানাইজ করে নিই। আর এই হলো আমার বেডরুম, একদম ক্লিন হয়ে গেল। প্রতিদিন এটা আমার একটা রুটিনের পার্ট, আমি ঠিক এই সময় বেডরুমটাকে অর্গানাইজ করি। তাহলে এখন চলে যাই লিভিং রুমে। চলে এসেছি আমি আমার লিভিং রুমে। আর লিভিং রুমে প্রথমেই যেটা করি সেটা হলো কুশনগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটাকে ঠিক মতো রেখে দিলাম। তারপর আমি ওই থ্রোটাকে ভাঁজ করে রাখলাম। আর এখন ঠিক প্রতিদিনই আমি এই কাজটা করি, যেহেতু এটা আমার সাদা টেবিল টপ, তাই আমি এটাকে খুব ভালো করে একটু ক্লিনজিং দিয়ে পরিষ্কার করে একটু হালকা হাতে ডাস্টিং করে সব জিনিসগুলোকে রেখে দিই। খুব তাড়াতাড়ি ফুল হাউস ক্লিনিং এর ওপর আমার একটা ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখো। আর এখন আমি করব আমার লাঞ্চের প্রিপারেশন। সবকিছুই এখানে আমি কেটে রেখেছি। আজকে আমি রান্না করব লাঞ্চে একটা ভেজ আইটেম, পনিরের কোপ্তা কারি, যেটা আমার আর বিক্রমের দুজনেরই খুব পছন্দ। এখানে দেখো আমি পনিরটাকে গ্রেট করে রেখেছি। এখানে আমার অলরেডি ফ্রিজে আলু সেদ্ধ করা ছিল, তো সেটা আমি বের করে নিয়েছি, আমার মিল প্রিপারেশন এটা ছিলই করা। আর তার সঙ্গে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো তো আছে, আদা রসুনের পেস্টও আমি ব্যবহার করব। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তাহলে চটপট শুরু করে দিই পনিরের কোপ্তা কারি রান্না করা। পনিরের কোপ্তা কারি করার জন্য দেখো এই কাচের বলে আমি গ্রেটেড পনির, তার সঙ্গে সেদ্ধ আলু আর সব রকমের গুঁড়ো মশলা, একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি এই বড়াগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে তুলবো। রান্নাটা আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি বন্ধুরা, তার কারণ যেহেতু এটা একটা ব্লগের মধ্যে রয়েছে আর অলরেডি ব্লগটা অনেকটাই বড় হচ্ছে, তো সেই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করব কোপ্তার কারি। তার মধ্যে এই সর্ষের তেলে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা এটা দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এখন আমি মিশিয়ে নিচ্ছি অল্প নুন, আর আমি আদা রসুনের পেস্টটাও কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। আদা রসুন আর পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি 3 রকম গুঁড়ো মশলা এখানে মিশিয়ে আবার ভালো করে এটাকে কষাবো। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উষ্ণ গরম জল এতে অ্যাড করছি। তাহলে জলের পরিমাণটা ঠিক এরকম থাকবে। এখন আমি একটু ঢেকে দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ফুটে ওঠার পর এখানে আমি দেখো এখন কোপ্তাগুলোকে অ্যাড করছি। কোপ্তাগুলো অলরেডি ভাজা আছে, তাই এটাকে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি খুব অল্প কিছুক্ষণ সময় রান্না করেই এটাকে চাপা ঢাকা দিয়ে ভালো মতো রেখে দেব, তাতেই এটা একেবারে তৈরি হয়ে যাবে। রান্নার একেবারে শেষ পার্টে চলে এসেছি আমি। এখানে আমি মিশিয়ে নিলাম একটু ঘি, আর তার সঙ্গে কলকাতা থেকে আনা আমার প্রিয় সানরাইজের গরম মশলা। এই মশলাটা আমি এখানে পাই না, তো কলকাতা থেকে নিয়ে এসেছি। আর এবার আমি এটাকে ঢেকে রাখবো। রান্নাটা আমার কিন্তু একদম তৈরি। রান্নাটা হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি একদম বাসনগুলোকেও মেজে ফেলেছি, আর তারপর আমার সিঙ্কটাও ঝকঝক করছে। সুতরাং সবকিছু আমার একদম কমপ্লিট। এখন আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই হলো আমার আফটার ক্লিনিং রান্নাঘরের লুক। একদম পরিচ্ছন্ন রান্নাঘর। এখন আমি চলে যাব স্নানে। স্নান থেকে করে এসে আমি করব আজকের লাঞ্চ। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা কিচেন অর্গানাইজেশনের ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখো। কিচেনের কোথায় কি রাখি, কিভাবে অর্গানাইজ করি, সবকিছু ডিটেলসে সেই ভিডিওটাতে পাবে, আশা করি খুব তাড়াতাড়ি। পনিরের কোপ্তা কারিটা একটু দেখিয়ে দিই তোমাদের। খুব ভালো লাগছে আর খেতে খুব টেস্টি হয়েছে। আমি অল্প একটু টেস্ট করেছিলাম, তো এটা আমি রাতের জন্য রেখে দিই। আর এই হলো আমার হেলদি লাঞ্চ প্ল্যাটার। এখানে থাকছে একটা সেকা পাঁপড়, ভাত, দই, আর তার সঙ্গে কোপ্তা কারি, আর অবশ্যই আমার প্রিয় অনেকটা স্যালাড। তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। লাঞ্চ অবধি আমি ব্লগটা শ্যুট করেছি, তারপর আমি নিজের কাজে একটু ব্যস্ত হয়ে যাই। আর এখন আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, কয়েকটা জিনিস কেনার ছিল, আমার একটা কাজও ছিল। তো এসে আমি ল্যাপটপটা খুললাম। তোমাদের যেমন কথা দিয়েছিলাম আমি যে ব্লগের শেষে আমি তোমাদেরকে বলবো আমার কাজ নিয়ে, আমার জব এবং আমার পড়াশোনার জায়গাটা নিয়ে। কারণ অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে, যেহেতু আমি একটা গুড নিউজ শেয়ার করেছিলাম। আমি একটা খুব জরুরি পরীক্ষা স্প্যানিশ ফরেন ল্যাঙ্গুয়েজের ওপরে, যেটা আমার এখনকার পড়াশোনার কাজের জায়গা, সেইটার ওপরে তোমরা অনেক কোয়েশ্চেন করেছিলে যে কেন শিখছো, কি ভাবে পরীক্ষায় অ্যাপিয়ার হলে, বা তুমি কি কাজ করতে আগে, কি তোমার পড়াশোনা। প্রথমে যেটা বলে রাখি, একটা ফর্মাল ইন্ট্রোডাকশন ভিডিও খুব তাড়াতাড়ি আমি বানাবো, এবং সেটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা দেখতে থাকো আমার চ্যানেল। ফর্মাল ইন্ট্রোডাকশন ব্লগ সেখানে হবে। ছোট্টবেলার থেকে এখন পর্যন্ত আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, ফ্যামিলি, পড়াশোনা, জব সব নিয়ে সেখানে থাকবে। ছোট্ট করে এই ব্লগটাতে আমি একটু তোমাদের কয়েকটা আপডেট দিয়ে দিই, কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। প্রথমত যেটা, আমি বরাবরই একজন ল্যাঙ্গুয়েজ পার্সন। আমার ল্যাঙ্গুয়েজ শিখতে, ভাষা শিখতে খুব ভালো লাগে, কারণ আমি নিজেও পড়াশোনা করেছি বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর, বাংলা ভাষার ওপর। আমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স দুটোই করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, আর যাদবপুর ইউনিভার্সিটি থেকেই আমি বাংলায় বিএডও করেছি। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমাদের একটা সাবসিডিয়ারি সাবজেক্ট নিতে হয় বাংলার সঙ্গে, যে কোনো সাবজেক্টের সঙ্গে। তো আমি সেখানে নিয়েছিলাম কম্পারেটিভ লিটারেচার। আর সেই কম্পারেটিভ লিটারেচার পড়তে গিয়ে আমি বিদেশি ভাষা, বিদেশি সাহিত্য এগুলোর প্রথম সংস্পর্শে আসি। সেখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের ওপর অনেক সাবজেক্ট ছিল যেটা আমাদের পড়তে হয়েছিল।
এটা আমার খুব পছন্দের একটা জায়গা, তখন থেকেই তৈরি হয়েছিল। আমি ভেবেছিলাম যে কখনো যদি আমার সুযোগ হয় আমি তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে স্প্যানিশটা শিখবো। যাই হোক, যেটা হয়, বিএড করার পর আমি চাকরিতে ঢুকে যাই। আমার প্রথম কাজ, আমার খুব গর্ব এবং খুব পছন্দের জায়গা সেন্ট জনস ডায়োসিয়ান স্কুল, সেখানে আমি বাংলা টিচার হিসেবে জয়েন করি। প্রথমে আমি শুধু 11-12 পড়াতাম, হাই সেকেন্ডারি সেকশন, পরে আমি সেকেন্ডারি সেকশনেরও অনেক কটা ক্লাস নিয়েছি। আর আমার স্টুডেন্টদের সঙ্গে আমার খুব সুন্দর একটা সম্পর্ক এখনো আছে, আর আমার কলিগদের সঙ্গে তো আছেই, এটা নিয়ে আর বলার কিছু নেই। এটা আমার খুব পছন্দ এবং খুব গর্বের একটা প্রথম কাজের জায়গা। যাই হোক, আমি কিছুদিন কাজ করার পরে তারপরে আমি ইউএসএতে চলে যাই আমার বিয়ের পর। তখন আমি চাকরিটা ছেড়ে দিই, তার কারণ আমার হাজবেন্ড আইটিতে কাজ করে, আর আইটিতে অনেক রকম অনসাইট প্রজেক্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমার হাজবেন্ডের প্রজেক্ট ছিল শিকাগোতে, তো সেই কারণে আমরা মুভ করে যাই ওখানে। যদিও শিকাগোতে আমি কয়েক বছর যে ছিলাম, সেই সুন্দর অভিজ্ঞতা সেটা এখানে আর আমি নতুন করে বলতে পারবো না, তোমাদের অনেক বড় ব্লগ হয়ে যাবে। ছোট ছোট চিটচ্যাট ব্লগ মাঝে মাঝে বানিয়ে তোমাদের আমেরিকার গল্প, সেখানে আমার কেমন লাইফস্টাইল ছিল, বন্ধুরা কেমন ছিল, সব আমি তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে শেয়ার করব। যাই হোক, তারপরে আমেরিকা থেকে কলকাতায় ফিরে গিয়ে আমি তখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলাম, আর সেটাই হলো এই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। আমি 1.5 বছর ওখানে শিখেছি। শেখার পর আমি স্প্যানিশ নিয়ে আমি শুরু করলাম ট্রান্সলেশনের ছোট ছোট কাজ। আর তারপর আমি পরীক্ষা অ্যাপিয়ার হলাম। পরীক্ষায় একটা খুব জরুরি পরীক্ষা, যে পরীক্ষাগুলো আসলে স্পেনের গভর্নমেন্ট থেকে নেওয়া হয় এটা জানার জন্য যে তুমি কতটা ভালো স্প্যানিশ শিখেছো, তার একটা মাপকাঠি বলা যায় এই পরীক্ষাগুলো। তো আমার এমনি ইন্টারনাল সেমিস্টার এটা দিতে দিতেই আমি A2 লেভেলের এক্সামে অ্যাপিয়ার করেছিলাম কলকাতাতে। তখন আমি ডেনমার্কে আসিনি, লাস্ট ইয়ারে আমি পরীক্ষাটা দিয়েছিলাম। 2017 নভেম্বরে দিয়েছি, 2018 আমার রেজাল্ট বেরিয়েছিল। খুব ভালো রেজাল্ট ওই পরীক্ষাটা আমি হয়েছিল, 88% মতো পেয়েছিলাম। তো সেই কারণে আমি তখন খুব মোটিভেটেড ফিল করি, যে আমি মনে করি যে আমার আবার আরেকটা লেভেলের পরীক্ষাও দেওয়া উচিত, B1 লেভেল, আর এরপরে আমার ড্রিম B2 লেভেল পাস করা। যাই হোক, B1 লেভেল পরীক্ষার যখন প্রিপারেশন আমি নেব, বা আমার অ্যাডভান্স লেভেলের সেমিস্টারে যখন আমি ক্লাস শুরু করব, তখনই বিক্রমের আবার এই ডেনমার্কে আসার অফারটা আসে। তো আমরা আবার ইউরোপে চলে আসি। ইউরোপে এসে ইউরোপ এক্সপ্লোর করতে করতে আমি কিন্তু পড়াশোনাটা একদম ছাড়িনি, আমি স্প্যানিশের পড়াটা চালিয়ে গিয়েছি। সেই কারণে এই বছর কলকাতায় গিয়ে অক্টোবর মাসে আমি স্প্যানিশের উপর B1 লেভেলের পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিই এবং আমি পরীক্ষাটা দিই। সেই পরীক্ষাটার রেজাল্টই আমার বেরিয়েছিল। আমি খুব থ্যাঙ্কফুল আমার টিচারের কাছে, আমার প্রফেসর, যিনি আমাকে সব সময় অনেক অনেক ইন্সপিরেশন দেন, অনেক রকম হেল্প করেন, অনেকটা মোটিভেট করেন খুব ভালো করার জন্য। স্প্যানিশ বলতে যতটা শিখেছি আমি আমার স্যারের জন্যই, দিব্যজ্যোতি স্যার, উনি ইন্দো হিস্পানিক ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে যুক্ত, আবার গোলপার্কের রামকৃষ্ণ মিশনের সঙ্গেও যুক্ত। তো সেই টিচারের জন্য আমার এই পড়াশোনাটা এতটা উৎসাহের সঙ্গে আমি একটা চালিয়ে যেতে পেরেছি। তো এই ছিল আমার আপডেট। তোমরা জানতে চেয়েছিলে কেন আমি এটা শিখতে চাইছি, অথবা কেন আমার এই পড়াশোনার জায়গাটা নিয়ে আমি এতটা উৎসাহিত, আর কি আমার প্রিভিয়াস জব ছিল তাই। এবং 2-1 জন বলেছিলে যে তুমি মনে হয় টিচার ছিলে, তো সত্যি আমি টিচারই ছিলাম, আর ভবিষ্যতে আমার টিচিং এর সঙ্গে যুক্ত হওয়ার আবার ইচ্ছে আছে। আপাতত তো আমি এখানে আছি। এখানে থেকে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে স্প্যানিশের অনেক ট্রান্সলেশনের কাজ। খুব বড় একটা ট্রান্সলেশনের কাজ আমি রিসেন্ট শেষ করেছি, আশা করি খুব তাড়াতাড়ি সেটা সম্পর্কে তোমাদের আপডেট দিতে পারবো আমার চ্যানেলে। আর গত বছর বইমেলাতে অ্যাজ এ ইন্টারপ্রেটারও আমি কাজ করেছিলাম, দোভাষীর, সেটা আমার প্রথম ইন্টারপ্রেটারের কাজ ছিল। আর ট্রান্সলেশনের কাজ ছোট ছোট করে অনেক করেছি, রিসেন্ট একটা বড় কাজ আমি করলাম। তাই এটাই ছিল আমার আপডেট, যেটা তোমাদেরকে দেওয়ার ছিল। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে, আরো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই ফ্রিলি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেগুলোর উত্তর সব তোমাদের একে একে দেবো। আর খুব তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন ব্লগ আসবে, সেটা তো বলেই দিলাম, সেখানেও জানতে পারবে। আশা করি ভালো লেগেছে। আর তোমাদের কমেন্ট পড়ার যে ব্যাপারটা ছিল সেটা আমি এখন দেখছি খুলে, অনেক কমেন্ট যেগুলো আমি সত্যি পার্সোনালি তার রিপ্লাই তোমাদেরকে একটা ব্লগে দিতে চাই, কিন্তু কয়েকটা পড়বো কয়েকটা পড়বো না, এরকম হলে আমার ভালো লাগবে না। তাই আমি বলেছিলাম ঠিকই সকালে, এখন যদি এটা করতে যাই তাহলে অনেক বড় ব্লগটা হবে। সম্পূর্ণ কমেন্ট রিডিং এর ওপরেই আমি একটা ব্লগ করব, আর এরকম চিটচ্যাট
আর সেটাও খুব তাড়াতাড়ি। তো ততদিনে আরো কিছু কমেন্ট চলে আসবে। আর তোমাদের অলরেডি যে কমেন্টগুলো আছে, যাদের কমেন্ট আমার খুব ভালো লাগে তারা সেটা তো পড়বই, সব কমেন্টগুলোই আমার পড়ার ইচ্ছে আছে। আশা করি খুব তাড়াতাড়ি সেটা করব। আজকে আমি সেটা করতে পারলাম না, কারণ তাহলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কারণ অলরেডি সকাল থেকে আমি ব্লগটা শুট করেছি। আর সত্যি কথা বলতে ব্লগ শুট করার সময় খুব প্ল্যান তো থাকে না, যখন ডেইলি ব্লগ আমরা শুট করি, তো সেই কারণে একটু বড় ছোট হয়ে যায়। আজকেরটা বেশ বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমার মনে হলো আমি তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমার কাজ, আমার জব, আগে কি কাজ করতাম এবং আমার স্প্যানিশ পড়া, এটা নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তার উত্তর আমি দিতে পেরেছি। যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো জানিও, আমি তার উত্তর দেব অবশ্যই। খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সঙ্গে থাকো আর খুব ভালো থাকো, জীবনের সব মুহূর্ত আনন্দের সঙ্গে উপভোগ করো। সো টাটা, বাই বাই, লাভ ইউ, সি ইউ গাইস ইন মাই নেক্সট ব্লগ, ইন মাই নেক্সট ভিডিও।